নমস্কার, আমি রাহুল গুপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। গতকাল থেকে আজ পর্যন্ত, অর্থাৎ গতকাল সপ্তাহের একদম প্রথম দিন ছিল। সপ্তাহের প্রথম দিন থেকে প্রথম দিনের ছবিটা যে এই রকম হবে বিশ্বাস করুন, হয়তো খুব বিখ্যাত জ্যোতিষীও মনে হয় সেটা সেই ছবি আগাম সেই ছবি কিন্তু দিতে পারেনি। এবং যে কোনো হিন্দি সিনেমার চিত্রনাট্যকে একেবারে হেলায় হারিয়ে দিতে পারে গতকাল যে ছবি দেখলো শহর কলকাতা, বলা ভালো গোটা বাংলা, গোটা দেশের মানুষ। চার নেতা, তৃণমূল কংগ্রেসের চার নেতা এবং অবশ্যই রাজ্য মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, দুজন মন্ত্রী, একজন বিধায়ক, একজন প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন পৌরপিতা, তাকে গ্রেফতার করলো সিবিআই। প্রথম জন হচ্ছে ফিরহাদ ববি হাকিম, দ্বিতীয় জন সুব্রত মুখোপাধ্যায়, তৃতীয় জন মদন মিত্র এবং চতুর্থ জন শোভন চট্টোপাধ্যায়। এই সার্বিকভাবে এই ছবি কিন্তু আমরা দেখলাম গতকাল দিনভর। এই নাটক একদম সকাল সকাল সিবিআই পৌঁছে গেল এই চারজনের বাড়িতে এবং এটা বুঝতে বিন্দুমাত্র অপেক্ষা নেই যে আগে থেকেই চিত্রনাট্য সাজানো ছিল। তার কারণ কাক ভরেই তারা একদম পৌঁছে যায় এই চার প্রভাবশালী ব্যক্তির বাড়িতে। চারজনকে তারা আটক করে, প্রথমে বলা হয় তাদেরকে আটক করা হচ্ছে, তাদের নামে চার্জশিট জমা এবং তারপরে আটক। পরবর্তীকালে তাদেরকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় এবং অ্যারেস্ট মেমোতে সই করানো হয় এবং তারপর অ্যারেস্ট করা হয়। একদম সম্মুখ সমরে নেমে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু সরাসরি পৌঁছে যান একেবারে নিজাম প্যালেসে। সিবিআইয়ের অবশ্যই শহর কলকাতার সদর দপ্তর নিজাম প্যালেসে তিনি পৌঁছে যান। আমরা যারা সাংবাদিকরা ছিলাম, সংবাদ মাধ্যমে ভিড় উপচে পড়েছিল। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় একেবারে সেই প্যান্ডামিক সিচুয়েশনে এই ভিড় কখনোই কাম্য নয়। এবং তারপর ঘটনা যেভাবে এগোতে শুরু করে, সকাল 11:15 থেকে 11টায় মুখ্যমন্ত্রী নিজাম প্যালেসে উপস্থিত। প্রায় 6 ঘন্টা পর তিনি নিজাম প্যালেস ছাড়লেন। তারপর অর্থাৎ সকালবেলায় জেল, সন্ধ্যেবেলায় বেল, আবার রাত্রিবেলায় অ্যারেস্ট। খুব হাস্যকর বিষয়। তার কারণ এই জন্য আমি খুব হাস্যকর বিষয় আপনাদেরকে বলছি, কারণটা হচ্ছে যে যেভাবে যে প্রক্রিয়াতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অ্যারেস্ট করলো সেটা কিন্তু খুব হাস্যকর বিষয়। যিনি ভুল করেছেন, যার বিরুদ্ধে অভিযোগ, অবশ্যই গ্রেফতার করা হবে। আমরা সেই গ্রেফতারের বিরোধিতা করছি না, কিন্তু যে প্রক্রিয়ায় তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেই প্রক্রিয়ার অবশ্যই আমরা বিরোধিতা করছি বৈকি। তার কারণ এই চার প্রভাবশালী দীর্ঘদিন ধরেই তারা নারদা কেসে তাদের অবশ্যই নাম জড়িয়েছিল। শুধু 4 জন বললে ভুল করা হবে, 13 জনের নাম জড়িয়েছিল। 2016 সালের ঘটনা, 2017 সালে সেই একেবারে আইনি লড়াই শুরু হয়। 2021-এ ভোটের পর এই 4 জনকেই কিন্তু টার্গেট, আমি টার্গেট শব্দটাই বলছি, তার কারণ এই টার্গেট থেকে কিন্তু বাদ গেছে আরও 2 জন। একজন হচ্ছেন মুকুল রায়, তো অন্য আরেকজন হচ্ছেন শুভেন্দু অধিকারী। তাঁরা কি কেন বাদ দেন? তারা কি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গেছে বলে তাদের বাদ? অদ্ভুত লাগছে। ইতিমধ্যে ইউটিউব খুললে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তার যে ভিজুয়াল, সেই ভিজুয়াল তিনি নাকি ডিলিট করে দিয়েছেন। আমরা যতদূর জানি কে ডিলিট করতে পারে, যিনি আপলোড করেছেন তিনি সেই ভিজুয়াল ডিলিট করতে পারেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলে কি তার সমস্ত অভিযোগ সাফ, সমস্ত অভিযোগ মাফ? তিনি বিজেপিতে গেছেন বলে ওয়াশিং মেশিনে কি ধুয়ে সাফ হয়ে গেছে? না, অন্তত এটা তো বাংলার সাধারণ মানুষ, দেশের সাধারণ মানুষ মানতে পারেন না। মুকুল রায়ের বিরুদ্ধে যেদিনকে অভিযোগ উঠেছিল, আমি যদি ভুল না বলি, সেই সময় তিনি ছিলেন রাজ্যসভা তৃণমূল কংগ্রেসের সিলেক্টেড সাংসদ। তাহলে রাজ্যসভা স্পিকারেরও অবশ্যই অনুমোদন নিতে হয় বইকি, কিন্তু মুকুল রায়কেও ধরা হয়। তাহলে চলে আসা যাক এই 4 জনের কথায়। 4 জনেরকে যদি অ্যারেস্ট করতে হয়, 4 জনকে যদি অ্যারেস্ট করতে হয়, তাহলে তারা 4 জনের মধ্যে 3 জন হচ্ছে বর্তমান বিধানসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, সুব্রত মুখোপাধ্যায়, ববি হাকিম এবং অবশ্যই মদন মিত্র। তাহলে কিন্তু বিধানসভার অধ্যক্ষের পারমিশন নিতে হবে বই।
কিন্তু নেওয়া হলো না। রাজ্যপাল তিনি কিছুদিন আগেই পারমিশন দিয়ে দিয়েছিলেন যে সিবিআইকে যে এই প্রক্রিয়া এগোতে হবে, এবং রাজ্যপালের পারমিশন নিয়ে তারা শটাং ঢুকে পড়েছে এই 4 জন প্রভাবশালী ব্যক্তির একেবারে বেডরুমে বলা যেতে পারে। এবং কি পরিস্থিতি হচ্ছে, যখন দেশের মানুষ মরছে, শহর কলকাতার মানুষ মরছে, বাংলার মানুষ মরছে, তখন কিন্তু এদেরকে অ্যারেস্ট করা হলো। সন্ধ্যেবেলায় নানা জটিলতা, ব্যাংশাল কোর্ট তাদেরকে জামিন দিয়ে দিল, এবং জামিনের পর সেই জামিনের কাগজও কিন্তু তাদের দেওয়া হলো না। সিবিআই সরাসরি চলে গেছে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে গিয়ে জামিনের তারা স্থগিতাদেশ এবং অবশ্যই উচ্চ আদালতে এই বিরুদ্ধে তারা কিন্তু তাদের দাখিল করলো, তাদের অ্যাপিল দাখিল করলো। তাহলে প্রশ্ন আরেকটা কিন্তু খুব গুরুতর প্রশ্ন, সিবিআই কি করে জানতো যে এই শুনানি স্থগিত হতে পারে? কেন সেই সমস্ত প্রভাবশালীদের আত্মীয়দের হাতে জামিনের কাগজপত্র তুলে দেওয়া হল না? এরকম একাধিক প্রশ্ন। তারপর কলকাতা হাইকোর্ট শুনানি স্থগিত করে, এবং কাল পর্যন্ত অর্থাৎ বুধবার হাইকোর্টে তাদের আবার ফের শুনানি হবে, তাদের তোলা হবে, ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে 4 জন মন্ত্রিসভার 3 জন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং 1 জন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা, বর্তমানে তিনি বিজেপিতে, সাম্প্রতিক অতীতে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন, তিনি আবার বিজেপি ছেড়েও দিয়েছেন। আমি শোভন চট্টোপাধ্যায়ের কথা বলছি, একসময় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ম্যান ইন কমান্ড, তিনিও অসুস্থ বোধ করছেন। মোটামুটি 3 জন এই মুহূর্তে যা খবর এসএসকেমে উডবান ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে শ্বাসকষ্টজনিত কারণে। একাধিক প্রশ্ন, এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় উঠে এসছে। ম্যাথিউ স্যামুয়েলের কথা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। ম্যাথিউ স্যামুয়েল নারদা স্টিং অপারেশনের যিনি মূল দায়িত্বে ছিলেন, তিনি বলছেন যে ঠিক তাহলে সবাইকে গ্রেপ্তার করা উচিত যারা অভিযুক্ত। কেন শুভেন্দু অধিকারী বা মুকুল রায় বাদ? এই সব কিছু নিয়ে অবশ্যই আমরা একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা ফোনে ধরার চেষ্টা করব সুকান্ত মিত্র, বিশিষ্ট সাংবাদিক, সিনিয়র রিপোর্টার সুকান্ত মিত্রকে আমরা একটুখানি ফোনে ধরে নেব, এবং সুকান্ত দার সাথে আমরা একটুখানি কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করব যে গোটা ঘটনা গতকাল কিভাবে এগোলো। সুকান্ত মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত দা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সুকান্তদা, একটা বিষয়ে খুব পরিষ্কার, গতকাল যে চিত্রনাট্য গোটা বাংলার মানুষ দেখলেন, গোটা দেশের মানুষ দেখলেন, তার মধ্যে অনেকগুলো কিন্তু থেকে যায়। আপনার সাংবাদিকতার জীবনে এই চিত্রনাট্যকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা তো অভূতপূর্ব, আগে তো এরকম কখনো দেখা যায়নি। একটা নির্বাচিত সরকার, বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচিত সরকার, আর সেই সরকারকে কিভাবে বেঁচে ফেলা যায়, তার জন্য দেশের বিচার ব্যবস্থা আমি বলবো না, কিন্তু তার জন্য দেশের যে গোয়েন্দা দপ্তরগুলোকে পর্যন্ত ব্যবহার করা হচ্ছে, এটা অভূতপূর্ব। এর আগে এভাবে কখনো এত খোলাখুলি ভাবে কখনো কোনো কেন্দ্রীয় সরকার এভাবে এটা করেনি। সব থেকে বড় কথা হচ্ছে যে যখন 4 জনকে, মানে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় একেবারে বাড়িতে চলে গেল সিবিআই, কেন্দ্রীয় বাহিনী বাড়ি ঘিরে ফেললো, এটা করা হয় কখন? নারদা কাণ্ড আজকের নয়, নারদা কাণ্ড বেশ কয়েক বছর আগে, 2016 সালের ঘটনা। 2016 সালের এক্স্যাক্টলি, এবং 2017 সালে আইনি লড়াই শুরু হয়েছিল। ঠিক। এইবার এরা কিন্তু প্রত্যেকে, এমনকি চার্জশিটে আর যার নাম আছে SMS মির্জা, তারা প্রত্যেকে কিন্তু বরাবর সিবিআই এর সঙ্গে সহযোগিতা করে এসেছেন। যতবার ডেকেছেন, গেছেন, হয়তো তক্ষুনি কেউ যেতে পারেননি কোনো সময়, তারা কিন্তু সেটা সিবিআই কে জানিয়েছেন। তারপরে তারা গেছেন, নির্দিষ্ট দিনেই গেছেন, নির্দিষ্ট সময়ে গেছেন। প্রতিটি ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা সিবিআই তাদেরকে জেরা করেছে, এবং তারা পুরোদস্ত সহযোগিতা করেছেন। তা কোথাও অসহযোগিতা করতেন তাহলে মেনে নেওয়া যেত যে হ্যাঁ, সিবিআই সেক্ষেত্রে তাদের বাড়ি পৌঁছে গেছে, কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাদের বাড়ি ঘিরে তারপরে তাদেরকে নিয়ে এসছে। কিন্তু এটার তো কোনো যুক্তি নেই, তারা তো বরাবর সহযোগিতা করেছে। ঠিক ঠিক। পুরো একজন সন্ত্রাসবাদীকে যেভাবে বা বিরাট অপরাধীকে যেভাবে গ্রেফতার করা হয়,
ঠিক সেই রকম একটা স্ট্যাটাস এদের গায়ে চেপে দেওয়ার চেষ্টা করা হলো। আমার প্রশ্ন সুকান্তদা ঠিক এক্স্যাক্টলি এই জায়গায় যেভাবে তাদেরকে আটক করা এবং পরবর্তীকালে তাদেরকে গ্রেফতার করা, অ্যারেস্ট মেমোতে সই করানো, এবং সব থেকে একটা উল্লেখযোগ্য বিষয়, গতকাল আপনিও নিশ্চয়ই দেখেছেন এবং আজ সকালে আমার সাথে কথা হচ্ছিল ফিরহাদ হাকিমের জামাতা ইয়াসির হায়দারের সাথে আমার কথা হচ্ছিল। তাদের প্রশ্ন যে 6টা সাড়ে 6টায় আমরা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তাদের প্রশ্ন 6টা সাড়ে 6টায় আমরা যখন জামিনের কাগজ পাই সেটাও আমাদেরকে দেওয়া হয়নি, 3 ঘন্টা বসিয়ে রাখা হলো। সিবিআই এতটা কি করে নিশ্চিত ছিল যে জামিন স্থগিত হয়ে যেতে পারে কলকাতা হাইকোর্টে? এটা ওটা একটা বড় প্রশ্ন। দেখো রাহুল, চিত্রনাট্যটা কিন্তু আগে থেকে তৈরি ছিল। বিধানসভা স্পিকার তাকে টুককে ব্যাপারটাকে আগে যাতে করে নেওয়া হয় এর জন্য রাজ্যপালকে দিয়ে এই পরোয়ানায় কিন্তু সই করানো হয়ে গিয়েছে। ঠিক। অর্থাৎ চিত্রনাট্যটা অনেক আগে থেকে, হঠাৎ করে তৈরি হয়নি, অনেক আগে থেকে অত্যন্ত পরিকল্পনা মাফিক করে রাখা হয়েছিল যে নবনির্বাচিত সরকারকে হ্যারাস করার জন্য এই গুরুত্বপূর্ণ কিছু মুখকে তুলে নেওয়া, তাদেরকে আটকে দেওয়া। বিশেষত এই কোভিড পরিস্থিতিতে যখন একটা রাজ্য জুড়ে তুমুল লড়াই করা হচ্ছে, যাতে রাজ্যের মানুষ অন্তত কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন, যাতে শ্মশান ঘাটে যেভাবে ভিড় বাড়ছে সেখানে যাতে সুস্থ ব্যবস্থা হতে পারে, ভ্যাকসিনেশন টিকাকরণের যাতে সুস্থ ব্যবস্থা হতে পারে, কোভিড রোগীদের চিকিৎসার যাতে সুস্থ ব্যবস্থা হতে পারে, এই যে জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জায়গাটা তৈরি হচ্ছিল, শুরু হয়ে গেছিল কাজ, দায়িত্ব ভাগাভাগ করে দেওয়া হয়েছিল এবং সব মন্ত্রীরাও দায়িত্ব ভাগ করে নিয়ে নেমে পড়েছিলেন কাজে। ঠিক সেই জায়গাতে একটা আঘাত এলো। এবং সেই আঘাত আমরা গতকাল রাতে যখন নিজাম প্যালেস থেকে 4 প্রভাবশালী নেতাকে নিয়ে যাওয়া হচ্ছে প্রেসিডেন্সি জেলে, তখন প্রায় কান্নায় দেখা গেল ফিরহাদ হাকিমের চোখে মুখে। তিনি বললেন যে কলকাতার মানুষকে আর আমি পারলাম না বাঁচাতে, এবং বিরাট একটা ক্ষোভ, একটা দুঃখ তার মধ্যে থেকে কিন্তু বেরোলো। খুব যুক্তিসঙ্গত। ঠিক। এই পরিস্থিতিতে এইরকম আচরণ কোন কেন্দ্রীয় সরকারের কখনোই করা উচিত নয়। একদম। এবং সুকান্তদা, এবং সব থেকে বড় কথা, এইরকম প্যান্ডেমিক সিচুয়েশনে যেখানে মানুষের জীবন আগে দামি, আমি একটা বিষয় আপনার কাছে একটুখানি জানতে চাইবো যে সাধারণত যেটা হয় যে যদি কারোর বিরুদ্ধে চার্জশিট আসে, সেই চার্জশিট দাখিল করার পর তাদের কি সেই তৎক্ষণাৎ, এটা কালকে শোনা যাচ্ছিল যে তৎক্ষণাৎ তাদেরকে কোর্টে পেশ করতে হয় যে তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি, এবং এইটা কি প্যান্ডেমিকের পর মানে যেহেতু গোটা রাজ্য জুড়ে কার্যত লকডাউন চলছে, এই লকডাউনের পর কি করা যেত না? এটা কি সম্ভব ছিল? খুব স্বাভাবিকভাবে করা যেত। 2017 সাল থেকে আইনি প্রক্রিয়া চলছে, আর যদি 1 মাস 2 মাস দেরি হতো, কি এমন মহাভারত সিদ্ধ হতো? তাতে কোনো অসুবিধাই ছিল না। কিন্তু এটা করবার জন্য এই সময় এই প্রসিডিউরাল সিচুয়েশনটা তৈরি করার জন্য আগে থেকে এটা একটা গেম প্ল্যান তৈরি করা ছিল, যার জন্য রাজ্যপালকে দিয়ে এদের পরোয়ানাটা সই করিয়ে রাখা হয়েছিল যে নতুন বিধানসভা শপথ নেবে, বিধানসভা স্পিকার এই পরিস্থিতিতে কি করবেন তিনি অনুমতি নাও দিতে পারেন। এই চিত্রনাট্যটা এর আগে থেকে সাজিয়ে রাখা হয়েছিল, একেবারে পুরোপুরি পরিকল্পনা মাফিক, সেটা স্পষ্ট। এবং এটা একটা প্রতিহিংসা পরায়ণ রাজনীতির প্রতিফলন। আমি এই জায়গায় প্রতিহিংসা একটা দেশের ফেডারেল স্ট্রাকচারে এভাবে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি যদি মানে প্রিভেইল করে, তাহলে সেই ফেডারেল স্ট্রাকচারটার পক্ষে সেটা অত্যন্ত দুঃখজনক এবং বিপজ্জনক। একদম প্রতিহিংসা পরায়ণ রাজনীতি। আমি এই জায়গায় যেটা একদম আসবো, যেটা সুকান্তদা যদি এই জায়গাটা আপনি আরেকটুখানি ক্লিয়ার করেন, যে সাধারণতভাবে যেটা দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে যেটা হয় যে বিজেপির এই যে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি, বাংলার মানুষ, আমি বাংলার মানুষের কথাই একদম বলছি, বাংলার মানুষ তারা কিভাবে নেবেন, বাংলার মানুষ কিভাবে তারা মেনে নেবেন, তার কারণ তৃণমূল কংগ্রেসের সমর্থক, আমি সমর্থকদের কথা বলছি না, আমি বলছি বাংলার মানুষ, আমার আপনার মতো যারা বাংলার মানুষ, যারা আমরা
ভোট দিয়েছি, তাদের কাছে কেন্দ্রীয় সরকারের এই যে প্রতিহিংসাপরায়ণ রাজনীতি বাংলার মানুষের কাছে নিজেদের ভাবমূর্তি তো তারা যথেষ্ট ক্ষুণ্ণ করলো বলে এটা আমার মনে হয়। এমনিতেই দেখো বিজেপির এই রাজনীতি, বিজেপির নীতি সবকিছুকেই বাংলার মানুষ কিন্তু মানে প্রত্যাখ্যান করেছেন। এটা তো এই নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট। ভোট তারা অনেক পেয়েছেন, এটা সত্যি কথা, কিন্তু ওভারঅল বাংলার মানুষ কিন্তু এই রাজনৈতিক ভাবধারাকেই প্রত্যাখ্যান করেছেন। এবার উপায় কি? একমাত্র উপায় হচ্ছে প্রতিহিংসা পরায়ণতা দিয়ে যদি পাল্টা ধাক্কা একটা দেওয়া যায়, এইটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। কিন্তু এই স্ট্র্যাটেজিটা বাংলার মানুষ যারা তাদের রাজনীতিটাকে প্রত্যাখ্যান করেছেন তারা তাদের এই স্ট্র্যাটেজিটাকেও প্রত্যাখ্যান করবেন। এটা খুব খুবই স্বাভাবিক। পরিস্থিতির মধ্যে যা করা হলো, এটাকে বাংলা কেন, কোন রাজ্যের মানুষ যে রাজ্যেই হতো, কোন রাজ্যের মানুষ সেটাকে ভালোভাবে নেবেন না সুকান্ত দা। এবং এখানে একটা বারবার প্রশ্ন উঠে আসছে, আমরা দেখলাম মুখ্যমন্ত্রীও তিনি আবেদন করছেন বাংলার মানুষকে, তৃণমূল কংগ্রেসের সমর্থকদের, আপনারা শান্ত থাকুন। আমরা গতকাল সন্ধ্যেবেলাতেই দেখলাম ফিরহাদ হাকিমের কন্যা তিনিও কিন্তু নিজে অ্যাপিল করছেন প্রিয়দর্শিনী। আমার এই জায়গায় প্রশ্ন যে বাংলার রাজনীতি আরও একটা বড় প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে আছে, আগামী দিনে কি রাষ্ট্রপতি শাসন হবে? রাষ্ট্রপতি শাসন হতে গেলে সেক্ষেত্রে বিচার পদ্ধতি বা সংবিধান কি বলছে এক্ষেত্রে? না, রাষ্ট্রপতি শাসন হওয়ার মতো পরিস্থিতি কিন্তু নয়। এবার জবরদস্তি করে যদি গোটা রাজ্য জুড়ে একটা তুলকালাম কাণ্ড বাঁধানো সম্ভব হয় তবে সেক্ষেত্রে যাওয়া যেতে পারে। তা না হলে সংবিধান বর্তমান যে অবস্থা, এতেও কিন্তু সংবিধান কোনোভাবেই রাষ্ট্রপতি শাসনের পক্ষে মত দেবে না। আচ্ছা আচ্ছা, এটা সংবিধান সম্মত নয়। এবং আরো একটা মানে মজার ব্যাপার বলবো, মজার কেন, অত্যন্ত দুঃখের ব্যাপার বলবো, যে যেভাবে এদেরকে নিয়ে যাওয়া হলো তাতে যেন চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করার চেষ্টা যে দেখো এরা অপরাধী, এরা আইনের চোখে এখনো অপরাধী কিনা তা প্রমাণিত নয়। এক্স্যাক্টলি তাই। অভিযোগের তীর আছে কিন্তু সেই অভিযোগ প্রমাণিত নয়। সে অভিযোগ প্রমাণিত নয়। যে প্রক্রিয়া চলবে তাতে অনেক যদি আছে, অনেক কিন্তু আছে, সওয়াল পাল্টা সওয়াল অনেক কিছু হবে। কিন্তু তার আগে গোটা দেশের চোখে যেন আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া, দেখো এই তৃণমূল সরকার দুর্নীতিগ্রস্ত। তাই যদি হয় এই তৃণমূল সরকার দুর্নীতিগ্রস্ত এবং দেখানো হচ্ছে যে এটা প্রমাণ করার চেষ্টা, ঠিক, এবং এটা প্রমাণ করার চেষ্টা, এবং এরা দুর্নীতিগ্রস্ত। 13 জনের মধ্যে অনেকের নাম আছে, তার মধ্যে কিন্তু আমি তিনজন ব্যক্তির নাম আমি ভীষণভাবে উল্লেখ করব মুকুল রায়ের কথা, উল্লেখ করব শুভেন্দু অধিকারীর কথা, উল্লেখ করব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুবনেতা বর্তমানে বিজেপিতে যোগ দেওয়া শঙ্কুদেব পঞ্জার কথাও আমি উল্লেখ করব। শুভেন্দু অধিকারী শোনা যাচ্ছে তিনি নাকি ইউটিউব থেকে সেই ভিজুয়াল উড়িয়ে দিয়েছেন, যিনি আপলোড করেন তিনি এই ভিজুয়াল ওড়াতে পারেন বলে এটা আমারও ধারণা। ম্যাথু স্যামুয়েল, যিনি নারদা স্টিং অপারেশনের অন্যতম কাণ্ডারি, তিনি বলছেন যে আমি খুশি কিন্তু সব অভিযুক্তকেই সাজা পেতে হবে। পুরো বিষয়টার মধ্যে একটা বড় কিন্তু থেকে যাচ্ছে সুকান্ত দা। অবশ্যই, আমি তো বললাম এটা পুরোপুরি প্রতিহিংসা পরায়ণ রাজনীতি। এই রাজ্যে যেভাবে এবারে বিজেপি উঠে পড়ে লেগেছিল ক্ষমতা দখলের জন্য, সেই জায়গায় যখন তারা একটা এত বড় ধাক্কা খেলো তখন তারা দিশেহারা হয়ে গেছে। এই রাজ্যে ঠিক কি করা যায়, পরবর্তী কর্মসূচি কি হবে, কারণ দলটা ভেঙে যেতে পারে। যে দলটাকে ধরে রাখতে গেলে, দলটার মেরুদণ্ড রাখতে গেলে সোজা করে তাদের একটা বুস্ট দেওয়া দরকার আছে। এটা একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি যেমন একদিকে, তেমনি আরেকদিকে হলো এইভাবে যদি তৃণমূলের বর্ষিয়ান নেতাদের ধরে নিয়ে আসা যায়, তাদেরকে আটকে দেওয়া যায়, সে প্রমাণ কবে হবে, বিচার হবে, সওয়াল পাল্টা সওয়াল জবাব এগুলো চলবে, বিচার কতদিন চলবে সেটা তো পরের কথা। কিন্তু লোকের চোখে এটাকে প্রমাণ করা যে দেখো এরা কিন্তু দুর্নীতিগ্রস্ত, এরা কিন্তু অপরাধী, সেই জায়গায় যদি তারা দুর্নীতিগ্রস্ত আমি তর্কের খাতিরে ধরে নিলাম, যদিও বিচার ব্যবস্থা এখনো কিন্তু তা বলেনি,
এখনো আমাদের দেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং 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 সুকান্তদা দক্ষিণের রাজনীতিতে আমরা এরকম অনেক সময় দেখেছি, আমি দক্ষিণের রাজনীতির কথাই বলছি, অনেক সময় দেখেছি আমরা জয়ললিতাকে অ্যারেস্ট করার সেই ছবি দেখেছি, দক্ষিণের রাজনীতিতে আমরা এরকম দেখেছি। বাংলার রাজনীতিতে আমার মনে হয় এই প্রথম এরকম ভাবে অভূতপূর্ব মানে এটা সত্যি কথা বলতে এটা ভাবা যায় না যে একটা ফেডারেল স্ট্রাকচারে, একটা গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে, একটা ফেডারেল পরিকাঠামোর মধ্যে কোন কেন্দ্রীয় সরকার একটা নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য বা তাকে ডিফেন্ড করার জন্য এইভাবে দেশের, এবং সেটাও বিধানসভার অধ্যক্ষের পারমিশন ছাড়া, 3 জন বিধানসভার গুরুত্বপূর্ণ সদস্য। একদমই তাই, একদমই তাই। এটা একদম দিল্লির উচ্চতম মহল থেকে নির্দেশ না এলে এই কাজ কখনোই করা হতো না, কখনোই হতো না। সুকান্তদা, আরো একটা প্রশ্ন আমাদের মনে বারবার ঘোরাফেরা করছে যে এর আগেও আমরা দেখেছি সারদা কাণ্ডে, আমরা দেখেছি ভীষণভাবে এই 4 প্রভাবশালীকে শোনা যাচ্ছে যে আগামীকাল অবশ্যই সিবিআই অ্যাপিল করবে যে যেহেতু রাজ্যের প্রভাবশালী, রাজ্যের বাইরে গিয়ে তাদের বিচার প্রক্রিয়া করা হোক। সেক্ষেত্রে ভুবনেশ্বরের নাম বারবার উঠে আসছে। এই রকম সম্ভাবনা যদি হয় তাহলে সেক্ষেত্রে রাজ্যের জন্য, আমি কোনো পার্টির মধ্যে না গিয়ে বলছি, রাজ্যের জন্য, আমার আপনার জন্য, যেহেতু রাজ্য সরকারটা তৃণমূল কংগ্রেসের, তাই জন্য বারবার তৃণমূল কংগ্রেস চলে আসছে, আমি রাজ্য সরকারের স্বার্থে বলছি, আমার আপনার স্বার্থের জন্য, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের স্বার্থের জন্য প্যান্ডামিক সিচুয়েশন চলছে, সেটা কতটা ক্ষতিকারক হবে? এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হয়েছিল। এবার বিচার ব্যবস্থা কি রায় দেবে এটা আমরা এখনো জানি না। সিবিআই আবেদন করেছে, বিভিন্ন রকমের যুক্তি দেখিয়েছে, তো পাল্টা যে আবেদন করার সুযোগ বা পাল্টা সওয়াল জবাব করার সুযোগটা কিন্তু এখনো রাজ্যের আইনজীবীরা সেভাবে পাননি। এবার নিশ্চয়ই পাবেন, সিবিআই যেখানে আবেদন করেছে সেখানে হাইকোর্টের তারা এবার নিশ্চয়ই পাবেন। তারাও কি সওয়াল করেন সেটা অবশ্যই দেখতে হবে। তবে এটা উদাহরণ হিসেবে কিন্তু অত্যন্ত খারাপ। অত্যন্ত খারাপ। মানে আমার দলে এসেছে সেজন্য যারা অপরাধী যদি হয়ও, আবারও বলছি, অপরাধী যদি তারা হন সকলেই, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, আবারও বলছি, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা কিন্তু তা বলছে না এখনো পর্যন্ত, প্রমাণিত নয়। তবু তর্কের খাতিরে আমি যদি ধরেই নিলাম, তাহলে এই ডিসক্রিমিনেশনটা কেন? আমার দলে এলে তুমি ভালো, তোমার দলে থাকলে তুমি, অন্য দলে থাকলে তুমি খারাপ। একদম এই যে ডিসক্রিমিনেশনটা, এটা কেন হবে? গণতান্ত্রিক পরিকাঠামো, সুস্থ গণতান্ত্রিক পরিকাঠামোর উদাহরণ হতে পারে না। একদম তাই, সুষ্ঠু গণতান্ত্রিক পরিকাঠামোর অবশ্যই প্রতিচ্ছবি হতে পারে না। এবং যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে 3 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, 2 জন মন্ত্রী, 1 জন প্রাক্তন মন্ত্রী, অন্যজন তৃণমূল কংগ্রেস থেকে চলে যাওয়া, বিজেপিতে যোগদান, আবার তিনি বিজেপিতেও কিন্তু তিনি ছেড়ে দিয়েছেন। সুতরাং বিজেপি ছেড়ে দেওয়ার জন্য তার ঘাড়ে কি একদম খাড়ার ঘা পড়লো? এটাও একটা বড় প্রশ্ন। হতে পারে। এটা বললাম তো, প্রতিহিংসা পরায়ণ রাজনীতির বহিঃপ্রকাশ। জৌহুজি হয়তো হতে পারেননি সোহনবাবু, আমি নাম করেই বলছি, জৌহুজি হয়তো হতে পারেননি সোহনবাবু, সেই জন্য তাকে দল ছাড়তে হয়েছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, বিজেপি থেকে ওই তো বললাম জৌহুজি হতে পারেননি, সেই জন্য দল ছেড়েছেন, প্রতিবাদ করেছেন, দল ছেড়েছেন, তার জন্য তার উপরও খাড়া হয়তো নেমে এলো। একদম তাই। অনেক অনেক ধন্যবাদ সুকান্তদা পুরো বিষয়টি বিশ্লেষণ করার জন্য। আমরা আপনার সঙ্গে বারে বারে যোগাযোগ করব। আমরা কথা বললাম সাংবাদিক সুকান্ত মিত্রের সঙ্গে, বিশিষ্ট সাংবাদিক সুকান্ত মিত্রের সাথে কথা বললাম, এবং আমরা কিন্তু অবশ্যই একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করলাম যে পুরো বিষয়টি কোন দিকে এগোচ্ছে। একটা বিষয় খুব নিশ্চিত যে এটা অবশ্যই অত্যন্ত মর্মান্তিকও বটে। তার কারণটা হচ্ছে যে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, আমরা কিন্তু আবারও বারবার আপনাদেরকে একটাই জিনিস আলোচনায় চলে আসছে, যে প্রক্রিয়ায় অ্যারেস্ট করা হচ্ছে, কেউ যদি দোষ করে তাহলে অবশ্যই দোষী সাজা পাবে। আমরা ভারতের সংবিধানের ওপর অবশ্যই আমাদের পূর্ণ আশ্বাস রয়েছে, এবং আইনি ব্যবস্থার উপর, কলকাতা হাইকোর্টের উপর পূর্ণ আস্থা রয়েছে। আইনি লড়াই হবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু আবেদন করেছেন মানুষকে শান্ত থাকার জন্য। বৃহত্তর স্বার্থে অবশ্যই সাধারণ মানুষ আপনারা শান্ত থাকুন। আইনি লড়াইটা অবশ্যই কোর্ট চৌহদ্দির মধ্যেই থাকবে, কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ অবশ্যই হবে না। এই প্রতিবেদনটি করার উদ্দেশ্য হচ্ছে
একটি আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলার স্বার্থে এই প্রতিবেদন করলাম না, আমার আপনার স্বার্থে। আমি আবারও বলছি কথাটা, আমার আপনার স্বার্থে। যেভাবে রাজ্যে কার্যত লকডাউন চলছে, লকডাউনের সময় সোমবার সকাল যেখানে লকডাউন চলছে, মানুষ বাইরে থেকে বেরোচ্ছেন না, সেখানে যেভাবে এই প্রক্রিয়ার উপর অনেকগুলো প্রশ্ন থাকছে, প্রিসেট করা চিত্রনাট্য কিনা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আজ এই পর্যন্তই। অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজ্য রাজনীতিতে যা ঘটছে সেই দিকে নজর থাকুক। নিজের জীবনকে অবশ্যই প্রিয় আপনার কাছে, সুতরাং নিজেকে যেমন ভালোবাসতে হবে, আপনার আশপাশের মানুষজনদেরও ভালোবাসুন এবং রাজ্য রাজনীতির দিকে অবশ্যই নজর থাকবে। রাত পোহালে অবশ্যই কলকাতা হাইকোর্টের শুনানি রয়েছে 4 এই প্রভাবশালী ব্যক্তির। কলকাতা হাইকোর্ট কি রায় দেয় সেদিকেও তো আমাদের নজর থাকবে। মূলত সংঘাত কিন্তু এই মুহূর্তে সিবিআই বনাম রাজ্যের। আজ এই পর্যন্তই। শুভরাত্রি, ভালো থাকুন, দেখতে থাকুন দিশাশক্তি নিউজ। নতুন আশা, নতুন দিশা।